গজব আসবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসলে যেমন করে বসি একসাথে, ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা। সাহাবীরা ওই যুগে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদে 3000 ঠেকাই দেই, মোতার যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই। ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে, তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের, দেখতে পারতেছেন এখন খালি নাম কাও আসতে মুসলিম বাড়তেই আছে বাড়তেই আছে, সমুদ্রের ফেনার মতো। কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে, এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে, আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে। সাহাবীরা বলছে ওয়াহান কি? নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, এই ভয়, আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে, তখন এই কাফের মুশরিক মুনাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে ফেলবে। হয়নি এখন এটা? শুধু এই যুগে না, প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে, তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে। কখনো তাতারিদের হাতে, হ্যাঁ ওই যে চেঙ্গিস খানের বংশধর মনে আছে, মঙ্গলরা, ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল। কতদিন? 40 দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষকে হত্যা করেছে, ওই তাতারিরা মুসলমানদেরকে, আব্বাসীয়দের সময়। এরকম হিস্ট্রি অনেক আছে। তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল, তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে। তারপরে আবার করেছে জেঙ্গিদের সময়, আইয়ুবীদের সময়, এমনকি মোগল সাম্রাজ্য। এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল, তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে। হ্যাঁ, ওখান থেকে গিয়ে কর্ডোবা ইসলামী খেলাফত হয়েছে। এগুলি হিস্ট্রি পড়বেন, ইতিহাস নিয়ে ইনশাল্লাহ একদিন কথা হবে। আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে, একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ। এতে করে খুব অল্প সময়, হয়তো 10 মিনিটের মাদ্রাসা এমন হতে পারে, 10 থেকে 15 মিনিটের মাদ্রাসা, এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ। যদিও খুব টাফ এই কাজটা করা, এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার, আল্লাহ পাক যেন সহজ করে দেন। আমি তো মূল কথাটা ভাই বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি, মার খেতে হয়েছে। এখন আমাকে বলেন তো দেখি, আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না? এতক্ষণ যা বুঝালাম, এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে? গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন? প্রবলেমগুলো দেখেন, সারা বিশ্বে ইসলামী কোনো খেলাফত আছে? ইসলামের কোনো ঐক্য আছে? একজন আমিরুল মুমিনিন আছে? একটা জামাআ আছে? একটা ইমারা আছে? আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে? ভিত্তিটা নাই। পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না। পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের? এমনকি যেগুলোতে রেকর্ড করছেন, যে ফোন আপনার হাতে, সেটাও তাদের। এটাও কাদের? তাদের। পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে, দর্শন, এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে? সব পশ্চিমা দর্শন চলছে না? এই যে নাস্তিকতা, কাদের দর্শন? আমাদের। এই যে সেকুলার কনসেপ্ট, কাদের দর্শন? আমাদের দর্শন। এই যে সো কল্ড ডেমোক্রেসি, কাদের দর্শন? আমাদের। এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি, সবাই জাতি জাতি চিন্তা করি। মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না, কেন লাগে না? ও তো ইয়েমেনি, আমি তো বাংলাদেশি। এই যে গোত্র বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে, এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে, কিন্তু সবার মধ্যে একটা হৃদ্যতার বন্ড থাকতে হবে। এইটা ইসলাম দিয়েছিল। আনসার, মুহাজির, দুইটা আলাদা শব্দ না, দুইটা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু তারা কি আলাদা ছিলেন? একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি, তাই না? এটা ইসলাম। আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ, মুহাজির আরেক গ্রুপ, আনসারকে মারলে আমার কি, আমি তো মুহাজির, মুহাজিরকে মারলে আমার কি, আমি তো আনসার, এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট। এই চলছে।
ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে, 1789 সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে। 1789 থেকে শুরু করে 1914 পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে। কত সময়? 1789 থেকে 1914, এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে। কোন কোন জায়গা দখল করেছে? প্রথমে পলিটিক্স, প্রথম জায়গাটা কি? পলিটিক্স। তারপরে সামরিক শক্তি, ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে। আপনি যত কথা বলেন, একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে, আর বেটা তুই কথা বলতে পারবি না, এরকম একটা অবস্থা। বিশ্বাস করেন ব্যাপারটা এরকম। পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান, একটা মিসাইল, পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে, এই বাড়াবাড়ি করো না বেশি, একদম দিব লঞ্চ করে, বাস আপনি চুপ, একদম চুপ। কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই। এখন আমি যদি বলি, আমার কথা কি মন খারাপ করবেন? আমি যদি বলি যে বিগত 50 বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন? 71, এখন কত? 23, কত বছর বলেন? আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না? এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে? এটা কি ঢাল তলোয়ারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো? কি করলাম আমরা বলেন? আপনারা তো রাগ করেন কথা বললে, রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না, মন দিয়ে চিন্তা করেন না, কি করলাম আমরা এতদিনে? আমাদের 50টা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? কি নিয়ে লড়াই করব? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো। ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার, তাই না? অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে, এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। আমরা বিগত 50 বছরে কি করতে পারি না, ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে। কি বলতেছেন আপনি? আমি কি বলতে চান? এটা রচনা করা যাবে একটা ইতিহাস। পদে পদে দুর্নীতি করেছে, পদে পদে টাকা আত্মসাৎ হয়েছে, পদে পদে হক নষ্ট করা হয়েছে। এগুলো সব আমাদের সম্পদ ছিল, জনগণের ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, কখনো করিও নাই, আমার করারও কোনো শখ নাই। কিন্তু একজন জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি। প্রত্যেক পদে পদে দুর্নীতি, টাকা আত্মসাৎ, সিস্টেম লস। কেন? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা বলেন, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওর যোগ্যতা আছে, কেন সে পেল না? কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে, সবাইকে টাকা খাওয়াতে হবে কেন? আমার তো যোগ্যতা আছে, আমি তো হকের উপর আছি। বিসিএস তো কোচিং আমিও করেছি, আমি তো ক্যাডার হতে পারতাম, আমি কেন হতে পারলাম না? কেন চান্স দিলেন না? কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে, ও কেন দেরি করে হসপিটালে আসবে? কেন আসবে? কে ব্যবস্থা নিবে এগুলোর এগেনস্টে? আমরা ব্যবস্থা নিতে পারবো? আপনাকেই তো নিতে হবে। ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক কে হবে? আপনাকে হতে হবে, আমরা তো হব না। আর আমাদের সেই যোগ্যতাও নাই, ইচ্ছাও নাই। আমরা দায়িত্ব নিতে চাই না, দায়িত্ব ছেড়ে দিতে চাই। ইসলাম কি বলে? দায়িত্ব নিতে বলে না ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও। কোন সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো, বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই, তাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের পর ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত বলছিলেন আমাকে দিয়েন না, প্রয়োজন আলীকে দেন, উসমানকে দেন। উমরের মতো মানুষ এই কথা বলছিলেন। আর আমরা এখন কি করি ভাই? আমার চরিত্র সবচেয়ে ভালো, আমারে দেন, আমারে। খালি কিয়ামতটা হয়ে যাক, আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে, দেখা যাবে কে কি জবাব দিতে পারে, দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে, এটা দেখা যাবে। কেন এটা হবে? আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মাইরে দেবো, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি,
আমার সাবজেক্টে এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলয় থেকে বের হয়ে যায়, বলয় থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে, আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব, আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে, দিবে একটা মায়েরা যা বেটা। ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে, একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। এজন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি, এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ, সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছি কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের, বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো পড়েছি ইউনিভার্সিটি। ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে, চীনা বাদাম খায়, কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা, কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতি উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্স করোলা গাড়িতে চললেই একদম নজরদারির মধ্যে চলে আসি, গাড়ি কোত্থেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি?